প্রিয় দর্শক, বিশ্বজুড়ে ছুটির সকালে যারা যুক্ত হয়েছেন চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে। দর্শক, জগৎজোড়া আলো আধার, কালো সাদা অথবা রঙিন সবকিছুকে দেখার কাজটি যার মাধ্যমে হয়ে থাকে তা হলো আমাদের চোখ। কিন্তু এই চোখের ভেতরের অংশে কি ঘটে যাচ্ছে, কি কারণে নানাভাবে বিগড়ে যাচ্ছে তা জানতে হলে আমাদের যেতে হয় একজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে। তাই চোখের নানাবিধ সমস্যা নিয়ে ধারাবাহিক এই আয়োজনে আমরা নিয়মিত আলোচনা করে থাকি এবং সে সমস্যাগুলো কেমন করে নিরাময় হতে পারে তারও কিছুটা ধারণা আমরা দিয়ে থাকি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকের মাধ্যমে। দর্শক, আজ আমরা আলোচনা করব নবজাতক শিশুর চোখের রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা সেটি হচ্ছে নবজাতক শিশুর চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে। নবজাতক শিশুর চোখে অনেকগুলো রোগ হয়ে থাকে, তার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে পারি। যদি আমরা দর্শকদের সুবিধার্থে কিছু ছবি দিয়ে আমরা যদি রোগগুলো বুঝিয়ে দিই, এই যে একজন শিশুর চোখ দেখা যাচ্ছে, চোখের পাতার মধ্যে কিছু ময়লা দেখা যাচ্ছে এবং চোখের ভিতরটা লাল হয়ে আছে, এই রোগটার নাম হচ্ছে নিওনেটাল কনজাংটিভাইটিস। অর্থাৎ চোখের মধ্যে ইনফেকশন হয়েছে। শিশুর জন্মের সময় অথবা জন্মের পরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে এই রোগ হতে পারে। অনেক সময় কোনো কেমিক্যাল দ্বারাও এই রোগ হতে পারে। তো এই রোগের চিকিৎসা খুবই সাধারণ, কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ আছে, এই ড্রপ দিয়ে এই রোগের চিকিৎসা করা যায়। পরবর্তী ছবিতে যদি আমরা দেখি, এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। প্রথমে আমার ডান হাতের যে ছবিটা আছে, আমরা দেখতে পাচ্ছি চোখের উপরের পাতা এবং নিচের পাতা থেকে দুইটা নালী বের হয়েছে। নালী দুটো গিয়ে এক জায়গায় গিয়ে মিলিত হয়ে একটা বড় নালীর সাথে সংযুক্ত হয়ে আমাদের নাকের ভিতর দিয়ে গলার ভিতরে চলে যায়। আমাদের চোখের পানি যেটা তৈরি হয়, আমরা এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এটার উপর অংশে একটা গ্ল্যান্ড দেখা যাচ্ছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখান থেকে আমাদের চোখের পানিটা তৈরি হয়। এই পানিটা পরবর্তীতে চোখের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই যে দুইটা নালী চোখের এই কর্নারে এসে, উপরে এবং নিচে দুইটা নালী আছে, এই নালীর মাধ্যমে আমাদের গলার মধ্যে দিয়ে ভিতরে চলে যায়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারাক্ষণ পানি তৈরি হচ্ছে এবং এই নালী দিয়ে পানিটা প্রবাহিত হয়ে ভিতরে চলে যাচ্ছে। এটা আমরা বুঝতে পারি না। যদি কোনো কারণে যে বড় নালী যেটা দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট, এখানকার নিচের অংশে যদি অবস্ট্রাকশন হয় বা যে কোনো অংশে অবস্ট্রাকশন হলে যেটা হবে, এই পানিটা গলার ভিতরে যেতে পারবে না। তখন পানিটা উপচে চোখ দিয়ে পড়বে এবং এখানে ইনফেকশন হবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় অনেক বাচ্চাদেরই জন্মগতভাবে এই নালীর নিচের অংশে অবস্ট্রাকশন থাকে, তখন আমরা যেটা বলি কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। তো এই ক্ষেত্রে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, এই রোগের চিকিৎসা মায়েদের হাতে অনেকটা নির্ভর করে। এই কারণে যে আমরা কিছু ড্রপ দিই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেসেজ শিখিয়ে দিই মাদেরকে। এই মেসেজের মাধ্যমে এই রোগটা ভালো করা যায়। যেটা আমরা করি, যে নালীটা যেখানে শুরু হয়েছে চোখের কর্নারে, ওখানে আমরা আমাদের যে তর্জনী আঙ্গুল আছে, আঙ্গুল দিয়ে প্রেস করতে বলি। দৈনিক 3-4 বার করে, প্রতিবারে 10 বার করে এ চোখ মিলিয়ে এই প্রেস করে এই রোগটা ভালো করা যায়। কারণ হচ্ছে এখানে আমরা বলছি যে বড় নালীটা অবস্ট্রাকশন হয়ে গেছে, আমাদের আঙ্গুলের প্রেসারে যে এখানে প্রেসার দিয়ে যে নালীটা অবস্ট্রাকশন হয়েছে সেটাকে ছুটিয়ে নেওয়া যায়। তো আমরা সাধারণত 2 বছর পর্যন্ত অবজার্ভ করে থাকি। তো মজার বিষয় হচ্ছে 90 থেকে 95% বাচ্চা এই মেসেজের মাধ্যমেই ভালো হয়ে যায়। শুধুমাত্র 5% বাচ্চা ভালো হয় না, তখন তাদেরকে ছোট একটা অপারেশন করে যে অবস্ট্রাকশনটা ক্লিন করে দেওয়া হয়। নিশ্চয়ই, আমরা যদি একটু আরো কিছু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই শিশুর বাঁ চোখটা মাঝখানে যে কালো মণিটা আছে কর্নিয়ার মাঝখানে দেখতে পাচ্ছি সাদা অংশ, এটা অ্যাকচুয়ালি লেন্স। তার লেন্সটা ঘোলা, তার মানে তার জন্মগতভাবে লেন্সটা ঘোলা হয়ে আছে, তার মানে জন্মগতভাবে তার ছানি। ছানিটা খুবই ইম্পর্টেন্ট একটা রোগ বাচ্চাদের ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা তৎক্ষণাৎ যদি অপারেশন না করে এটা ক্লিয়ার করে না দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য কোনো বাচ্চা চোখের মনে যদি এরকম সাদা দেখেন, অবশ্যই সাথে সাথে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে এবং ওনার পরামর্শে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা
অপারেশন করে ফেলতে হবে। আমরা যদি একটু আরো কিছু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। পরবর্তীতে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই শিশুর দুটো চোখই কেমন বড় বড় দেখাচ্ছে, বিশেষ করে চোখের মণি দুটো অনেক বড় বড়। এটা হচ্ছে আপনার কনজেনিটাল গ্লুকোমা। আচ্ছা, আমরা জানি আমাদের শরীরের রক্তের একটা প্রেশার আছে, আমাদের চোখের কিন্তু একটা প্রেশার থাকে। নিশ্চয়ই। তো জন্মগতভাবে কোনো বাচ্চার যদি এই প্রেশার বেড়ে যায় তখন আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা। এটাও কিন্তু খুব খারাপ রোগ। এটাও আপনার চিকিৎসকের কাছে নিতে হবে এবং তৎক্ষণাৎ চিকিৎসকের আন্ডারে রেখে এটাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে। আমরা আরেকটি ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই। এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো চোখের একটা রেটিনার ছবি। একজন শিশুর, যে শিশুটি প্রিমেচিউর বেবি ছিল, তার রেটিনার ছবি। নর্মালি রেটিনা এরকম দেখায় না। এটা হচ্ছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন অপটিক নার্ভ থেকে যে রক্তনালীগুলো বের হচ্ছে, এগুলো অনেক এলোমেলো, অনেক টর্সিয়াস, অনেক ডাইলেটেড, এবং পেরিফেরিতে গিয়ে দেখেন যে অনেক জায়গায় রক্তনালী নাই, অনেক জায়গায় ব্লিডিং আছে। তো এটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। আচ্ছা, প্রিমেচিউর বেবিদের রেটিনা রোগ হয়। এটা খুব মারাত্মক একটা রোগ, খুব খারাপ রোগ এটা। আমরা যদি একটু আরেকটি ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই শিশুর ডান চোখের দিকে তাকান, ডান চোখটা কালো মণির মাঝখানে একটা হোয়াইটিশ রিফ্লেক্স আছে। অনেক সময় আমরা এটাকে ক্যাটসের রিফ্লেক্স বলি। যেমন রাতেরবেলা বিড়ালের চোখ যেমন জলজল করে, এই বাচ্চারও চোখ এরকম জলজল করতে পারে। তো কোনো বাচ্চার চোখের মণি যদি এরকম সাদা দেখায়, তাকে অবশ্যই একজন চোখ বিশেষজ্ঞ দেখাতে হবে। কারণ হচ্ছে এই রোগটা যেটা বলছি, এটা খুবই খারাপ রোগ। এটা চোখের ক্যান্সার, যেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা বলি আমরা। এবং রেটিনোব্লাস্টোমা এমন একটা মারাত্মক রোগ, চোখের ক্যান্সারটা কিন্তু ছড়িয়ে অন্য শরীরে অন্য জায়গায় চলে যেতে পারে। আপনারা জানি যে ক্যান্সার কিন্তু এক জায়গাতে এক জায়গায় ছড়াতে পারে, রক্তের মাধ্যমে, লিম্ফেটিক্স মাধ্যমে, বডি ক্যাভিটিস, আরো কিছু বিভিন্ন অংশে ছড়াতে পারে। তো শরীরের বিভিন্ন অংশে যদি ছড়িয়ে যায় তখন কিন্তু একজন শিশুর জীবন মরণ নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই জন্য এই রোগটা যাদের হবে তাদের তৎক্ষণাৎ চোখ বিশেষজ্ঞ দেখিয়ে চোখের অপারেশন করে বিশেষ করে চোখটা ফেলে দিতে হয়, যাতে এই রোগটা অন্য জায়গায় ছড়ায় না যায়। সে দেখবে না ঠিক আছে, বাট তাকে তো বাঁচাতে হবে। বাঁচানোর জন্য হলো তাকে তার চোখটা ফেলে দিতে হবে। আমরা অনেক সময় দেখি যে অনেক শিশুরা আসলে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে থাকে। সাধারণত এই প্রিমেচিউর বেবি যারা রয়েছে তাদের চোখে কোনো সমস্যা দেখা দেয় কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ দেখেন, আমাদের এই যুগে প্রিমেচিউর বেবিদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, বিভিন্ন কারণে এটা হচ্ছে। তো দেখা যায় যে প্রিমেচিউর বেবিদের, প্রথমে আসি আমরা প্রিমেচিউর বেবি বলতে আমরা কি বুঝছি। যেটা হচ্ছে, আমরা জানি যে একজন পূর্ণবয়স্ক শিশু বলতে আমরা বুঝি 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহ। যদি কোনো শিশু 37 সপ্তাহ আগে জন্মগ্রহণ করে তাকে আমরা বলছি প্রিমেচিউর। প্রিমেচিউর বেবিদের প্রবলেম হচ্ছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ আন্ডার ডেভেলপ থাকে। রেটিনা ডেভেলপমেন্টের যদি আমরা তাকাই, আমাদের রেটিনার দুইটা অংশ আমরা ভাগ করে থাকি, একটা হচ্ছে নেজাল পার্ট, একটা হচ্ছে টেম্পোরাল পার্ট বলি আমরা। তো নেজাল পার্টের যে অংশটুকু, এটা 36 সপ্তাহে গিয়ে পরিপূর্ণ হয়। আচ্ছা। এবং যে টেম্পোরাল পার্টটা আমাদের 40 সপ্তাহে গিয়ে পরিপূর্ণ হয়। যদি কোনো শিশু 37-38 সপ্তাহ জন্মগ্রহণ করে, তার জন্মের পরে কিছু পার্ট ডেভেলপ হচ্ছে, সেইখানে প্রবলেম হয় না। প্রবলেমটা হয় কখন? সে যখন একটু আগে জন্মগ্রহণ করে, 37 সপ্তাহ, 36 সপ্তাহ, 35 সপ্তাহ, বিশেষ করে 35 সপ্তাহ আগে জন্মগ্রহণ করলে তার চোখে রেটিনাতে কিছু প্রবলেম হয়। আবার জন্ম সময় তার যদি ওজন কম থাকে, সেখানে কিছু প্রবলেম হয়। আবার অনেক সময় দেখা যায় যে তার পূর্ণবয়স্ক এবং ওজন ঠিক আছে, বাট শরীরে অন্যান্য জটিলতার কারণে, কোনো জটিল রোগের কারণে তাকে এনআইসিউতে ভর্তি করা লাগছে, তাকে দীর্ঘদিন অক্সিজেন দেওয়া লাগছে। সেক্ষেত্রে দেখা যায় তার রেটিনাতে মারাত্মক একটি খারাপ রোগ হয়, যেটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। কারা আসলে এই রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি এর ঝুঁকিতে রয়েছেন? এই কোশ্চেনের আনসার দিতে আমি যেটা বলবো, আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে তার জন্মের সময় তার বয়স কত ছিল, কত সপ্তাহে সে জন্মগ্রহণ করছে। আমরা সাধারণত বাংলাদেশের ক্রাইটেরিয়া অনুযায়ী 35 সপ্তাহ আগে যারা জন্মগ্রহণ করে তাদেরকে আমরা এই ঝুঁকিতে রাখবো। আরেকটা হচ্ছে ওজন। জন্মের সময় ওই শিশুর ওজন কত ছিল, তার ওজন যদি 2000 গ্রাম বা 2 কেজির কম হয়, তাকে আমরা এই ঝুঁকিতে রাখবো। আরেকটা হচ্ছে জন্মের পরে তাকে যদি এনআইসিউতে ভর্তি করা লাগে, দীর্ঘদিন অক্সিজেন দিতে হয়, তাহলে তাদের এই ঝুঁকিটা আছে, এই রোগের ঝুঁকি আছে। আমরা আরো পেয়ে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো শুনবো, আরো জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। জি, অবশ্যই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি নবজাতক শিশুর চোখের রোগ নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন।
সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। নবজাতক শিশুর চোখের রোগ নিয়ে আলোচনার সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে আরওপি এই বিষয়টি আসলে কি, আরওপির ঝুঁকিতে কারা রয়েছে। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানবো যে আরওপি এটি কেন হয়ে থাকে। আরওপি রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, এটা যেটা হয় যখন একজন শিশু এই পৃথিবীতে আসে, মায়ের গর্ভে যে এনভায়রনমেন্ট ছিল, আমরা সাধারণত মায়ের গর্ভে থাকাকালীন আমাদের যে শরীরে নিউট্রিশন দরকার হয় সেটা আমরা মায়ের রক্তের মাধ্যমে পেয়ে থাকি। অক্সিজেন মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে পেয়ে থাকি। যখন আমরা পৃথিবীতে আসি তখন আমাদের অ্যাটমসফিয়ারিক অক্সিজেন আমরা পেয়ে থাকি। নিশ্চয়ই। তো একজন অপরিপক্ক শিশু যখন জন্মগ্রহণ করলো, তার ওজন কম, তার সময়ের আগে জন্মগ্রহণ করেছে, তাকে এনআইসিতে ভর্তি করলাম। তাকে কিন্তু এনআইসিতে ভর্তি করলে কি হয়, অক্সিজেন দেয়। হ্যাঁ, তো অক্সিজেন দিলে কি হয়, তার যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা সেটা শরীরে একটু বেশি থাকে, যেহেতু বাইরে থেকে সে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে। তো আমাদের চোখের যেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে যেহেতু অপরিণত শিশু, তার চোখ কিন্তু এখনো পুরোপুরি ডেভেলপড হয় নাই, রেটিনার পার্টগুলো পুরোপুরি ডেভেলপড হয় নাই। তখন কি হয়, সে যেহেতু অক্সিজেন পাচ্ছে, তখন যে রেটিনার যে ডেভেলপমেন্ট যে প্রসেস নর্মালি থাকার কথা, সেই ডেভেলপমেন্ট প্রসেসটা একটু ডিলে হয়। যেহেতু সে অক্সিজেন পাচ্ছে, তখন সে যে হরমোনের কারণে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেটা তখন হয় না। তো অক্সিজেনটা যখন আমরা আবার উইথড্র করছি, তখন হঠাৎ করে তার চোখের মধ্যে অক্সিজেন ঘাটতি দেখা দেয়। তখন যে হরমোনটা তখন বেশি বেশি রিলিজ হয়, যাতে আমার নতুন ভেসেল তৈরি করতে হবে, আমার ওখানে অক্সিজেন সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেড়ে গিয়েছে। তো এই কারণে যে নতুন ভেসেলগুলো তৈরি হচ্ছে, ভেসেলের প্যাটার্নগুলো এলোমেলো হয় এবং এই ভেসেলগুলো ভঙ্গুর থাকে, ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, একসময় গিয়ে পর্দাকে ছিঁড়ে ফেলে এবং খুব মারাত্মক একটা কন্ডিশন তৈরি করে। নিশ্চয়ই। আরওপি এর স্ক্রিনিং সম্পর্কে একটু আপনার কাছ থেকে ধারণা নিতে চাই আমরা। আরওপি স্ক্রিনিং ক্ষেত্রে আমরা দুইটা ক্রাইটেরিয়া ফলো করে থাকি বাংলাদেশে। প্রথমে আমরা যেটা বলি, শিশুর জন্মের 20তম দিনে আমাদের স্ক্রিনিং করতে হবে। কাদের আমরা 20তম দিনে স্ক্রিনিং করব? প্রথম হচ্ছে যে সকল শিশু 30 সপ্তাহ আগে জন্মগ্রহণ করবে, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে সকল শিশুর ওজন 1.5 কেজির কম হবে, তাদেরকে আমরা অবশ্যই শিশু জন্মের 20তম দিনে স্ক্রিনিং করব। আরেকটা ক্রাইটেরিয়া ফলো করি আমরা, 30তম দিন, অর্থাৎ 1 মাস বয়সে কাদের স্ক্রিনিং করব? যাদের জন্ম 35 সপ্তাহ আগে হয় এবং জন্মের সময় যার ওজন 2 কেজির কম হয়, আচ্ছা, তাদেরকে আমরা জন্মের পরে 1 মাস বয়সে স্ক্রিনিং করব। আমাদের দেশে কারা আসলে এই আরওপি স্ক্রিনিং করে থাকেন? আমাদের দেশে সাধারণত চক্ষু বিশেষজ্ঞগণ এই আরওপি স্ক্রিনিং করে থাকেন। তাদের মধ্য থেকে যারা শিশুদের নিয়ে কাজ করেন এবং যারা রেটিনা নিয়ে কাজ করেন, তারা মূলত আরওপি স্ক্রিনিং করে থাকেন। আরওপি এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? আরওপি চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, রেগুলার ফলো আপ, সময় মতো শিশুকে একজন স্পেশালিস্টের কাছে আনতে হবে। আমি যেটা বলেছিলাম, যারা ঝুঁকির মধ্যে থাকে 20তম দিনে অথবা 30তম দিনে তাকে আমাদের কাছে আনতে হবে, তখন আমরা স্ক্রিনিং করব। যদি আমরা তাকে দেখি যে কোনো প্রবলেম আছে, তাকে আমরা রেগুলার ফলো আপ করবো এবং কিছু নিয়মকানুন মানতে হয় আমাদেরকে। কতদিন পর পর কোন স্টেজে আছে সেটার উপর ডিপেন্ড করে আমাকে কতদিন পর ফলো আপ করতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া আছে। আর যে চিকিৎসা করতে হয়, আমরা 3টা চিকিৎসা করে থাকি। কারো কারো ক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়ে থাকি, যেটা বলছি আমরা জি হরমোনের কারণে নতুন ভেসেল তৈরি হয়, VEGF, এক্ষেত্রে আমরা NT-VEGF দিয়ে থাকি। NT-VEGFটা আমরা বড়দেরও অনেক রোগে দিয়ে থাকি। তো দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে বড়দের তুলনায় আমাদের বড়দের যে ডোজটা দিব তার তুলনায় একটু অর্ধেক কম ডোজে দিতে হয় এবং দেওয়ার প্রক্রিয়াটা একটু ভিন্ন। বড়দের আমরা যে প্রক্রিয়া দিয়ে থাকি, যে স্থানে দিয়ে থাকি, শিশুদের ক্ষেত্রে স্থানটা একটু ভিন্ন। এগুলো অনেক মাপজোকের বিষয় আছে। আরেকটা হচ্ছে লেজার করতে হয়, আরেকটা স্টেজে গিয়ে শিশুর চোখে লেজার করতে হয়। আর যদি দেখি যে লাস্ট স্টেজে আছে, আরওপি সাধারণত আমরা 5টা স্টেজ করে থাকি। লাস্ট স্টেজ হলো 4A, 4B এবং 5। এই স্টেজগুলোতে শিশুর চোখে আমাদের অপারেশন করতে হয়। সেক্ষেত্রে আসলে কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? আমরা বলছিলাম আরওপিকে আমরা 5টা স্টেজে ভাগ করে থাকি। স্টেজ 1, স্টেজ 2, 3, 4। 4 এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, AB, স্টেজ 5। তো যেটা হয়ে থাকে, আবার চোখের যে রেটিনার কথা বলছি আমরা, রেটিনাতে আমরা আবার জোন ভাগ করে থাকি, জোন 1, জোন 2, জোন 3। তো আমাদের চিকিৎসা পদ্ধতি নির্ণয় করার ক্ষেত্রে এই জোন এবং স্টেজটা খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। কোন জোনে আছে, কোন স্টেজে আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে আমরা ইনজেকশন দিব না লেজার করব না অপারেশনে যাব, সেটা নির্ধারণ করতে হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে এগ্রেসিভ আরওপি।
যেখানে দেখা যায় যে আমরা যে ছবিটা দেখিয়েছিলাম একটা এগ্রেসিভ আরোপি ছবি, যে ভেসেলগুলো খুবই টর্সুয়াস ছিল, এলোমেলো ছিল, ডাইলেটেড ছিল, এক্ষেত্রে যেটা করি আমরা ইনজেকশন দিয়ে থাকি। আর জোন 1 যেটা খুব খারাপ জোন, এখানে যদি কোনো স্টেজ থেকে স্টেজ 1, 2, 3 এটা কেয়ারফুলি খুব ডিল করতে হয়। নিশ্চয়ই। এবং স্টেজ 2 যদি আসে, স্টেজ 2, 3 জোন 2-তে হয়, সেটাও আমাদের কেয়ারফুল ডিল করতে হবে। আর স্টেজ 3, 4 যেটা বলছি আমরা, বা 5 বলছি, স্টেজ 4-এ আমরা যেটা বলে থাকি দুইটা ভাগ আছে, এ বি। একটা ম্যাকুলা ইনভলভ করে। ম্যাকুলা মানে হচ্ছে আমাদের যে চোখের সেন্টার পয়েন্ট, যেখান থেকে আমাদের আলো রিসিভ হয়, সেই সেন্টার পয়েন্ট ইনভলভ হলে সেটা আমাদের দৃষ্টিশক্তি ব্যাঘাত ঘটাবে। আর সেন্টার পয়েন্ট ইনভলভ না হলে সেটা আমাদের জন্য একটু ভালো হয়। তো স্টেজ 4 এবং 4A, B দুটোতে আমাদের কিন্তু অপারেশন করে, যেখানে পর্দাটা ছেড়ে গিয়েছে সেটাকে মেরামতি করে পর্দার জোড়া লাগাতে হয়। আর স্টেজ 5 হচ্ছে পুরো রেটিনা ছিঁড়ে চলে আসে। নিশ্চয়ই। স্টেজ 5টা খুব খারাপ রোগ, কারণ হচ্ছে এটা অনেক সময় অপারেশন করেও এটাকে ভালো করা যায় না। আমরা যেমনটি দেখি যে অনেক সময় এত ছোট বয়সে আসলে অভিভাবক যারা রয়েছেন বা বাবা মা যারা রয়েছেন, তারা আসলে অপারেশন করাতে রাজি হন না। সেক্ষেত্রে আপনারা কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, এটা হচ্ছে শিশুর জীবন মরণ প্রশ্ন। কারণ হচ্ছে এই রোগটা এমন একটা রোগ, এটা ব্লাইন্ডিং ডিজিজ। এই রোগটা যদি হয়ে থাকে, এটা চিকিৎসা যদি আমরা সম্পূর্ণ করে না থাকি, আমরা যে যখন ইনজেকশন দরকার ইনজেকশন না দিয়ে থাকি, যখন লেজার করা দরকার লেজার না করে থাকি, বা স্টেজ 4A, B-তে যদি আসে, সে যদি অপারেশন না করে থাকি, তাহলে কিন্তু সে টোটালি ব্লাইন্ড হয়ে যাবে। এই পৃথিবীর আলোকে সে কিন্তু দেখবে না। অনেক সময় স্টেজ 5-এ আসলে অপারেশন করেও লাভ হয় না। আচ্ছা। তখন আমরা বলে থাকি অপারেশন করতে হবে, দেখা যাবে এটা একটু 50-50 চান্স আছে। আর যদি দেখি যে না, অপারেশন করে রোগটাকে একটু দমিয়ে রাখা যাবে, ভালো করা যাবে, তাহলে আমরা তাকে আশ্বাস করে থাকি যে আমরা চেষ্টা করব তাকে যদি পৃথিবীর আলো দেখানো যায়। বাবা মারা কিন্তু এইভাবে কনসার্ন, অর্থাৎ অ্যাসিউরেন্স এবং রিঅ্যাসিউরেন্স সেটি আপনারা নিশ্চিত করে থাকেন। নিশ্চিত করে থাকি। কিন্তু এখনকার বাবা মারা কিন্তু অনেক কিন্তু কনসাস থাকে, বা বিশেষ করে শিশুদের নিয়ে। তা দেখা যায় যে আমরা যেটা বলি ওনারা কিন্তু এটা ফলো করেন। যখন ইনজেকশন দেওয়ার দরকার হয় তারা কিন্তু দিচ্ছেন, কারণ বাচ্চা ভালোর জন্য বাবা মারা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। অভিভাবকরাও আপনাদের সাথে কোঅপারেট করছেন এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে সঠিক সময়ে যদি চিকিৎসা না করায় এই আরোপি এর, সেক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে কি ক্ষতি হতে পারে? আমি এর আগে বলেছিলাম যে আমরা যে ক্রাইটেরিয়াগুলো বলছি, যে কিছু ক্রাইটেরিয়া থাকলে আমাদের জন্মের পরে 20তম দিনে স্ক্রিনিং করতে হবে, আর কিছু ক্রাইটেরিয়াতে আমাদের 30তম দিনে স্ক্রিন করতে হবে। যদি আমরা স্ক্রিন না করে থাকি, যদি সঠিক সময় আমরা যদি রোগটা না ধরতে পারি, তাহলে কি হবে? তাহলে এক কথায় সে ব্লাইন্ড হয়ে যাবে। সে পৃথিবীর আলো কিন্তু আর দেখতে পাবে না। ধরেন কোনো শিশু 1 মাস পরে, যে 1 মাস পর বয়সে আসার কথা, সে আসছে 3-4 মাস বয়সে, তখন আমরা পরীক্ষা করে দেখলাম যে তার দুটো চোখই পুরো রেটিনা ডিটাচমেন্ট হয়ে চলে আসছে, পুরো পর্দা ছেড়ে গিয়েছে। এবং এই সময় গিয়ে অপারেশন করেও কিন্তু লাভ হবে না। অর্থাৎ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই, আরোপির ক্ষেত্রে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা যেটা বলি, এক্ষেত্রে আমাদের অভিভাবকদের সচেতনতার প্রয়োজন আছে। সবাইকে সচেতন হইতে হবে। আমাদের যারা আমরা চক্ষু বিশেষজ্ঞ যারা আছি, যারা আমরা পেডিয়াট্রিশিয়ান আছি, যারা অবস্টেট্রিশিয়ান আছি, তাদের সবাইকে এ ব্যাপারে কাউন্সেলিং করতে হবে। আরোপি এটি আসলে প্রতিরোধের কোনো উপায় রয়েছে কিনা? আরোপি প্রতিরোধ করতে হলে আমাদের একেবারেই কনসিভ করার পর থেকে এ ব্যাপারে সচেতন হতে হবে। এখানে আমি যেটা বলছিলাম, 3টা গ্রুপের ডক্টর খুবই ইম্পর্টেন্ট। একজন হচ্ছে অবস্টেট্রিশিয়ান, যারা মা যখন গর্ভধারণ করে ওনারা তো টেক কেয়ার করেন পুরো 9 মাস। অ্যান্টিনেটাল চেক আপ বলছি আমরা। এই পিরিয়ডটা মায়েদেরকে অবশ্যই অবস্টেট্রিশিয়ান যখন ওনার কাছে যেতে বলবেন, রেগুলার চেক আপে থাকতে হবে। যদি কোনো ওষুধ খেতে বলেন সেটা খেতে হবে। অ্যান্টিনেটাল চেক আপ খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এর পরবর্তীতে যেটা হয়, শিশুর জন্মের সময় আমাদের কিছু কেয়ারফুল থাকতে হবে। জন্মের সময় তার কোনো সমস্যা যাতে না হয়, যাতে জন্মের পর তাকে অক্সিজেন বা NSU না লাগে, সেই প্রসিডিউর আমাদের মেনটেন করে তাকে পৃথিবীতে আনতে হবে। বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তখন একজন শিশু বিশেষজ্ঞ দেখাতে হয়। উনি দেখে যদি মনে করেন যে তার চোখে কোনো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে উনি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠান। এবং অভিভাবকরা আমাদের কাছে নিয়ে আসেন, তখন আমরা চোখটা পরীক্ষা করে দেখি তার কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে, তাকে রেগুলার ফলো আপ করে যে চিকিৎসা দেওয়া দরকার সঠিক সময়ে সেটা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই। দর্শক, আমাদের গোটা জীবনকে যদি শস্যভূমি হিসেবে ধরে নেই, তবে শৈশবকে ধরে নিতে হবে বীজ হিসেবে।
বীজ যতটা শক্তিশালী এবং সতেজ হবে, পরবর্তীতে চারাগাছ, ফুল, ফল, ফসল ততটাই উন্নত হবে। সুতরাং শিশুর চোখের সমস্যাকে অবহেলা না করে ছোটবেলা থেকেই শিশুর চোখের সমস্যাগুলোকে যত্ন নিয়ে দেখতে হবে, করতে হবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা। তবেই আমাদের দৃষ্টিশক্তি এবং জীবন দুটোই সুস্থ, সুন্দর, সবল, সতেজ হতে বাধ্য। সবশেষে সবার জন্য আবারও সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।